7ই মার্চের বক্তব্যে লিগ্যাল যে ভাষণটা আমরা জানি, শেষে একটা শব্দ ছিল জয় পাকিস্তান। সে তখনও পর্যন্ত পাকিস্তানকে ধারণ করেছিল, কিন্তু 7ই মার্চ তখন আমাদের কিভাবে বাংলাদেশ স্বাধীনতার মূল মন্ত্র হয়, যারা আওয়ামী ফ্যাসিজম এটা প্রতিষ্ঠা করে গিয়েছিল। কোটা সংস্কারে প্রথম শহীদ ইব্রাহিম নীরব এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 18 জুলাই যখন আমাকে গুম করে, তখন আমার পরিবারের অবস্থাটা একটু জানাতে চাই। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। উপস্থিত সম্মানিত অতিথি, আলোচকবৃন্দ এবং যারা আহত, স্টেজে অনেকে আহত লেখক আছেন, কবি আছেন, কিন্তু স্টেজের যে নিম্নাংশে সেখানে অনেকজন আছেন, আমি তাদেরকে চিনি, জানি, তারা আন্দোলনে ছিলেন। তাদেরকে আমি শ্রদ্ধা ও সম্মান রেখে আমি আমার বক্তব্য শুরু করছি। বক্তব্য শুরু করার আগে আমি আমার 18 জুলাই যখন আমাকে গুম করে, তখন আমার পরিবারের অবস্থাটা একটু জানাতে চাই আপনাদের। তারা 5 দিন আমাকে খুঁজে না পেয়ে, অর্থাৎ 22 তারিখ পর্যন্ত যখন আমাকে খুঁজে না পায়, এবং তারা প্রত্যেকটি মেডিকেল হাসপাতালের মর্গে খোঁজ নিয়েছে যে আমার লাশটা ওইখানে আছে কিনা। তারা যখন লাশটাও খুঁজে না পায়, তখন তারা সিদ্ধান্ত নেয় যে আমার গায়েবানা জানাজা পড়াবে। এবং কতটা নৃশংস এবং কতটা ভয়াবহ দিন ছিল সেগুলো। আরেকটা কথা যেটা আপনারা জানেন না, 15 জুলাই ভিসি চত্বরে যখন আমরা আহত হই, ঢাকা মেডিকেলে আমি চিকিৎসাধীন ছিলাম। সেই অবস্থায় আমার বাম সাইড, শরীরের বাম সাইড পুরোপুরি প্যারালাইজড হয়ে যাওয়ার অবস্থা ছিল। যখন আমি চিকিৎসা নিচ্ছিলাম, তো এক্স রে রুম থেকে স্ট্রেচারে আমি একটা বক্তব্য ভিডিও আকারে প্রকাশ করি, এবং সেটা আমার ছোট ভাই আমার ফেসবুক আইডি থেকে আপলোড করেছিল। ওই বক্তব্যটার কিছু অংশ কাট করে এসএস ব্যান্ডের একটা গান যুক্ত করে দিয়ে বলা হয় যে কোটা সংস্কারে প্রথম শহীদ ইব্রাহিম নীরব এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে আমি একটা ভিডিও আপলোড দিই যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না এবং আমি মারা যাইনি। কিন্তু আন্দোলনের টার্নিং পয়েন্ট ওইটাই ছিল, হচ্ছে 15 জুলাই থেকেই আন্দোলনের টার্নিং পয়েন্টটা ছিল। কিন্তু এখনও দেশের 50% মানুষ জানে যে আমি মারা গেছি, কারণ ওই ভিডিওটা শুধু 1-2টি আইডি এবং 1-2টি পেজ থেকে পাবলিশ করেনি, কয়েক লক্ষ পেজ থেকে পাবলিশ করেছে। এবং প্রত্যেকটা ভিডিওতে আমি কয়েকটা ভিডিও চেক করেছি, এখনও সেই ভিডিওগুলো আছে। প্রত্যেকটা ভিডিওতে মিনিমাম 100 মিলিয়ন ভিউজ। এবং আপনারা দেখেন, তাহলে এখনও যারা জানে যে আমি মারা গেছি তাদের অবস্থাটা কেমন। জুলাই একবার আসছে, জুলাই যেন আর না আসে, আমরা সেই চেষ্টাই করব। জুলাই আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবে এবং আমরা ইনশাল্লাহ বাঁচিয়ে রাখব। কিন্তু জুলাই নিয়ে যারা চেতনা ব্যবসা করতে চায় তাদেরকে সাবধান করে দিচ্ছি, আমরা লীগ না যে চাটুকার এবং তেলবাজদের মাথায় তুলে রাখব। সিস্টেম মেনে বিপ্লব হয় নাই, সুতরাং আপনাদেরকে সিস্টেমের বাহিরে যেয়ে আমরা বিচার করতে বাধ্য হব যদি জুলাই নিয়ে আপনারা চেতনা ব্যবসা করতে চান। একটা দেশে ফ্যাসিবাদ হুট করে কায়েম হয় না বা সম্ভব হয় না। ফ্যাসিবাদ কায়েম করতে গেলে যেটা প্রথম বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে সংস্কৃতি, ঐতিহ্যকে পূজা করে সংস্কৃতি জোর করে জনগণের ওপর চাপিয়ে দেওয়া। এর সাথে সমাজে শক্তিমত্তা ও বুদ্ধিভিত্তিক প্রচেষ্টার একটা লম্বা সিলসিলা জারি থাকে। সুতরাং বলা যায় আওয়ামী ফ্যাসিজম শুরু হয়েছিল বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠা থেকে, এবং শুরুটা করেছিলেন শেখ মুজিব রহমান। তার যেই ক্ষমতার মোহ, ক্ষমতার নির্লিপ্ততা থেকে সে ইতিহাসকে বিকৃত করেছিল। 7ই মার্চের যে ন্যারেটিভ আমরা দেখি, 7ই মার্চের বক্তব্যে লিগ্যাল যে ভাষণটা আমরা জানি, শেষে একটা শব্দ ছিল জয় পাকিস্তান। সে তখনও পর্যন্ত পাকিস্তানকে ধারণ করেছিল, কিন্তু 7ই মার্চ তখন আমাদের কিভাবে বাংলাদেশ স্বাধীনতার মূল মন্ত্র হয়, যারা আওয়ামী ফ্যাসিজম এটা প্রতিষ্ঠা করে
গিয়েছিল। তো ফ্যাসিবাদের যে সামাজিক লজিক তৈরি করা হয় এবং সেটা যে সাংস্কৃতিক প্রবাহমান ধারা, সেই বহমান ধারা থেকে তাদেরকে মোকাবেলা করতে হবে।